জিদ্দাও চায় যে জিদ্দার ছবি বেশি বেশি করে আসুক। আমরা যদি মনে করি শুধু আমার গ্রোথ হোক, আমার স্বার্থটাই পূরণ হোক, তাহলে কিন্তু আগেন ওই উই উইল ফল অ্যাপার্ট। আমি বেস্টেও বিশ্বাস করি না। টাকা বাড়িয়ে বলছেন সুপারহিট সিনেমা, সে সুপারহিট নয়, বক্স অফিস নাম্বার বাড়াচ্ছে, বাল্ক বুকিং হচ্ছে। আমরা মানুষকে ভাবছি বোকা বানাচ্ছি, বাট আমরা নিজেদেরকেও তো বোকা বানাচ্ছি। আয়নার সামনে তো দাঁড়াতেই হবে। নট নেসেসারি যেটা বলা হয়েছে বা লেখা হয়েছে সেটাই সবটাই সত্যি, বাট আমি এটাকে খুব একটা সিরিয়াসলি নিই না। কোনোদিন নিজে কখনো ঘুষ দিয়েছো? সততার সাথে সততার পথে যারা হাঁটে তাদের রাস্তাটা একটু কঠিন হয়। কিছু প্রিভেসি বলেও জিনিস থাকে, প্রত্যেকটা মানুষের থাকা উচিত সেটা। কলা গাছে রেডের পয়েন্ট কত বলো তো? কলা গাছে 5 আমি জানি। হ্যাঁ, যখন শুভেন্দু অধিকারী ওথ টেকিং সেরিমনিতে গেলেন, আমি জানি যে আমি কিসের জন্য গেছিলাম। সরকার বদল হয়েছে, ইন্ডাস্ট্রি বদল হবে। যদি বলি তাকে ধরা ছোঁয়ার বাইরে, আমি খুব ভুল বলবো না। কেউ ওনাকে বলেন তিনি বস, কেউ বলেন সুপারস্টার, আর যারা যারা বলেন তাদের মধ্যে থেকে একজন আমাকে একটা কথা বলেছেন, তিনি দুর্ধর্ষ প্লেয়ারও বটে। তিনি ডাকাত না তিনি বিপ্লবিতা বলতে আমার সঙ্গে রয়েছেন সুপারস্টার জিৎ। আমি ইন্ডিয়ান। জিদ্দা 25 বছর বোধ হয়, না হয়নি এখনো, মানে 25 ইয়ার্স। সাকসেস স্টোরি যদি দেখা হয় হ্যাঁ। তাহলে 24 বছর প্লাস, আর যদি তার আগের গল্পটা যদি দেখা হয় তাহলে 25-এর ঊর্ধ্বে। এই 25 বছর হয়ে গিয়েছে, আমি 25 বছরই ধরছি এই জায়গাটায়। তো 25 বছরে এখনো এই যখন যখন সুপারস্টার বলে তোমায়, তোমার এই ট্যাগটা তোমার নিজের ভাল লাগে? মানে আমি জিজ্ঞেস করছি, মানে সুপারস্টার জিৎ বলে। ভালো লাগবেন কেন, নিশ্চয়ই ভালো লাগে, বাট আমি এটাকে খুব একটা সিরিয়াসলি নিই না। আর সেটা একদিনের ব্যাপার নয়, এটা এভরিডের ব্যাপার, রোজকার ব্যাপার। কারণ আমি যখন বাড়িতে ঢুকি তখন আমি জানি যে আমাকে সমস্ত ট্যাক্সগুলো দূরে সরিয়ে আমাকে সন্তান, হাজব্যান্ড, দাদা, ভাই, বাবা, ওই হিসাবে ওই রোলগুলোর মধ্যে চলে যেতে হয়। একজন পরিবারের মেম্বার হু ইজ অ্যাবসলিউটলি এ হিউম্যান ফার্স্ট দ্যান এনিথিং এলস। কিন্তু তোমার এই নামটা সুপারস্টার জিৎ, এটা সাউথে কার কার নামের আগে যায় নিশ্চয়ই জানো তুমি? সুপারস্টার রজনীকান্ত। তার আগে যেত সুপারস্টার কৃষ্ণা বলে হ্যাঁ, একজন ছিলেন, হ্যাঁ। মহেশ বাবুর বাবা। তো এই জিনিসগুলো বিভিন্ন বেশ, মানে আমরা হিন্দিতে দেখেছি, লেখা হয় না, বাট উই অল নো দেয়ার আর মেনি 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 সুপারস্টার্স ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেবানন্দ, দিলীপ কুমার, শাহরুখ খান, Salman Khan, many Akshay Kumar, Ajay Devgan, and Hrithik Roshan. So many of them are there, all superstars. ওয়ান ম্যানস রিভলিউশনারি ইজ আদার ম্যানস আউটল। তোমার কি এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সবসময় ইতিহাসটা লেখে, ইতিহাস যারা লেখে তারা ক্ষমতাবান? ইতিহাস আবার এক এক সময়ের সাথে সাথে যখন সেগুলোকে আবার রিভিজিট করা হয়, তখন তার মধ্যে লেগে থাকা যে ধুলোটা আছে সেটা সরে গেলে ইতিহাসটাকে নতুনভাবেও জানা যায়। নট নেসেসারি যেটা বলা হয়েছে বা লেখা হয়েছে সেটাই সবটাই সত্যি। তোমার কাছে স্বাধীনতার সংজ্ঞাটা কি? It's a deep thing, but certainly there are কখনো কখনো মনে হয় কখনো কিছু না কিছু ক্র্যাকস এসেই যায় যেগুলো ওই বিচারধারাটাকে ভাঙে। অনন্ত ঠিক তেমনি একজন আছে যে তখন যেই কথাগুলো বলেছিল আজও কোনো না কোনো জায়গায় মনে হয় যে সেগুলো কতটা রেলেভেন্ট আজকের সময়ের সাথে সাথেও। আর সরকার চালানো অত সোজা নয়, স্পেশালি যখন একটা এত বড় একটা পপুলেশনের কান্ট্রি, তো সেখানে ভুল ত্রুটি ধরাটা ভীষণই সোজা। বাট আমাদের কাজ, আমরা কি ঠিক আছি? আমরা কি সব থেকে আমরা যা করছি সব ঠিক করছি? মানুষ নিজেদের মধ্যে পরিবর্তন যদি নিয়ে আসতে পারে, নিজে যদি অনেস্টির সাথে, সততার সাথে নিজের কাজ, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, লাইফ, পাড়া, ফ্যামিলি অর টুয়ার্ডস দ্য কান্ট্রি, সেগুলো আমরা যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় অনেকগুলো জিনিস এমনি এমনি ঠিক হয়ে যাবে। ট্রেলারে দেখলাম যে একটা জায়গায় রয়েছে ঘুষ দেওয়া, সে দিতে চাইছে না। কোনোদিন নিজে কখনো ঘুষ দিয়েছো? কোনোদিন দিতে হয়েছে এরকম যখন তুমি স্ট্রাগল করছো? রেয়ারলি এরকম হয়েছে, এক আধবার ডেফিনেটলি হয়েছে, বাট আমার স্পেশালি অ্যাক্টর হয়ে যাওয়ার পরে আমার জীবনে এরকম ঘটনা মনেই পড়ছে না যেখানে আমাকে কোনো কাজ করানোর জন্য ঘুষ দিতে হয়েছে। আর আমি জানি সিস্টেমের মধ্যে ঘুষ দেয়া নেয়া ইটস আ ভেরি কমন থিং, ভেরি 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 কমন থিং, বাট ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি বলো, আমার সাথে সেই এরকম ধরনের ঘটনা অলমোস্ট হয়নি বলা যেতে পারে। হলেই ভালোই হয়, আমার বিজনেসের সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। যদি কেউ 10 টাকা নিয়ে 100 টাকার কাজ করে দেয় বা 20 টাকা নিয়ে 100 টাকা, উল্টোটা হয়। আমি জানি না এখানে কি হয়, আমি সেই ট্র্যাপের মধ্যে পড়িনি, বাট হয়ে গেলে
অ্যাটলিস্ট জিনিসগুলো স্মুথলি তো বেরোবেই। আর যারা খুব বেশি সততার সাথে সততার পথে যারা হাঁটে তাদের রাস্তাটা একটু কঠিন হয়, বাট তারা অনেক মজবুত হয়। ট্রেলারটা আমি দেখলাম, কোথাও গিয়ে আমরা হয়তো এই 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 জায়গাটাই ঢুকতে চাইছি যে সাউথের ঠিক যেরকম হয় এরকম একটা বোম্বাস্টিক জিনিস, যেভাবে অ্যাকশন হিরোরা নামে একটা সমাজ বদল করে দিচ্ছে, এইটার একটা ছাপ রয়েছে। এটা কি অনুপ্রেরণা বলবো, না বলবো যে আমরা ওরকম ধাঁচের দিকে এগোচ্ছি, মানে বাংলা সিনেমার এরকম একটা জায়গায় গ্র্যান্ডিয়ার বলো বা এরকম একটা ওভার দ্য টপ এরকম একটা বিষয়, সেটার দিকে এগোচ্ছি? না, এটা ওভার দ্য টপ ব্যাপার নেই এটার মধ্যে, মানে এই গ্র্যান্ডিওরটা দরকার এই চরিত্রটাকে গঠন এটার করতে মধ্যে গেলে। ওভার দ্য টপ সেই অর্থে নেই, যা আছে ভেরি মিনিমালিস্টিক আছে। এটাতে অনেক বেশি হিউম্যান অ্যাপ্রোচ রাখা হয়েছে, অনেক বেশি রিয়েল অ্যাপ্রোচ রাখা হয়েছে। আর কোনো কারুর কাছ থেকে ইন্সপায়ার্ড নয়, বিকজ এই ম্যাটেরিয়ালটা অনন্ত সিংহর জীবনটাই আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং লেগেছিল। তো এটা তো সাউথ ইভলভ হওয়ার আগে, সাউথ ইন্ডাস্ট্রি ইভলভ হওয়ার আগে থেকেই ওনার গল্পটা তৈরি হয়ে গেছিল। তো এই জন্য অনন্তর চরিত্রের মধ্যে সেই ইন্সপিরেশনাল ব্যাপারগুলো ছিল মনে হয়েছিল। এবং থ্যাঙ্কফুলি এই সিনেমাটা পথিকৃৎ এবং তাদের টিম নিয়ে এসেছিল, এবং এই ফিল্মটা হয়ে গেছে, এখন রিলিজের মুখে আছে। আমি শুধু অপেক্ষায় আছি, এক্সাইটেডও আছি যে কবে এই ফিল্মটা রিলিজ করবে, মানুষের সামনে আসবে এবং মানুষ এটাকে কিভাবে মেনে নিচ্ছে সেটা দেখার অপেক্ষায় আছি। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা চারটে, আর ওপাশে দেখতে পাচ্ছি তোমার চারটে লুক। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখিয়ে দিতে, তোমার নিজস্ব কোনটা তোমার ভালো লেগেছে, যে কোনটা আমার নিজেকে? নিজস্ব ফেভারিট হচ্ছে ওই যে যেটা ডিরেক্টরের ভূমিকায় আছে। হ্যাঁ, কারণ সিনেমার কাছাকাছি থাকতে পেরেছো নাকি? না, নট অনলি দ্যাট, ওই লুকটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। যেদিন আমাদের লুক সেট হচ্ছিল সেদিনই আমার ওই লুকটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, যখন ওটা আলটিমেটলি শেপ নিয়েছিল। এবং ওই লুকটার মধ্যে আমি আমার একজন পরিচিত ডিরেক্টর আমাদের, যার সাথে আমি কাজ করেছি, তার কিছু ম্যানারিজমস, তার কিছু বডি ল্যাঙ্গুয়েজের নুয়ান্সেসগুলো, সেগুলো আমি ইনকর্পোরেট করতে পেরেছিলাম। তো এবং আমার ভীষণ মজার লেগেছিল ওই ক্যারেক্টার, বিকজ ওই বাকি জায়গাগুলোতে না অনেক সিরিয়াস নোটের মধ্যে আছে। একটা জিনিস তুমি যদি পেছনে ঘুরে তাকাও, সেটা পথিকৃতের কাছে একদিন জানতে পারলাম যে আমরা কিন্তু যত বিপ্লবীদের গল্প শুনেছি বা জেনেছি, তার কারোর মধ্যেই কিন্তু কমেডি ব্যাপার বা কমিক্যাল ব্যাপারটা নেই। তারা খুব ইন্টেন্স আর সিরিয়াস, দেশের প্রতি সমর্পিত একদম। কিন্তু এই চরিত্র যেহেতু এ নিজে একজন সিনেমা প্রযোজকও ছিল এবং ডিসগাইজে চলে যেত মাঝে মাঝেই, আর ডিসগাইজ ভালোবাসতেন আর কি সেটা করতে, বা ডিসগাইজে। হ্যাঁ, সেখানে যখন ডিরেক্টরের ডিসগাইজে যখন যাচ্ছে, সেখানে এক সিকোয়েন্সটাই ওইভাবে আছে যেখানে একটু উইট আছে, যেখানে একটু কমেডির জায়গা আছে। তো একজন বিপ্লবীর জীবনে কমেডি, এটা সাধারণত আমরা ইম্যাজিন করি না, বাট এখানে সেটাও আছে। তো থ্যাঙ্কফুলি এমন এমন কিছু জিনিস আছে না, যেগুলো মানুষ একটা ফিল্ম দেখতে গিয়ে শুধু একটা সিরিয়াস স্টোরি দেখলাম, একজন মানুষের জার্নি দেখলাম, সেটা নয়, তার সাথে সাথে এন্টারটেন হওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট আছে। তো সেই কোশ্চেনগুলো ভালোভাবে কভার করা আছে ফিল্মের মধ্যে, সেটা থ্রিলের মাধ্যমে হোক, আর কমেডির মাধ্যমে হোক, বা ডায়লগের মাধ্যমে হোক, বা ড্রামার মাধ্যমে হোক, সেই এন্টারটেনমেন্ট কোশ্চেনটাকে ভালোভাবে ক্যাপচার করা আছে। ঠিক। আচ্ছা, একটা কথা বলে জিদ্দা, তোমার তো একটা ফ্যান বেস আছে এবং ডিগনিফাইড ফ্যান বেস রয়েছে, তোমাকে বিভিন্ন কারণে মানুষ পছন্দ করে, তাদের একটা অনুযোগ আছে। সেটা হচ্ছে যে জিদ্দার ছবি ঘন ঘন কেন আসে না? প্রচুর, মানে কোনো একটা ছবি বেরোলেই সেটাতে দেখা যায় যে জিদ্দাও চাই যে জিদ্দার ছবি বেশি বেশি করে আসুক, আমি নিজেও চাই, কিন্তু কখনো কখনো হয়ে ওঠে না। আর এটা আনফরচুনেটলি একটা বড় গ্যাপ হয়ে গেছে। আশা করি মানুষ অনেক অনেক ভালোবাসা দেবে এই সিনেমাতে, যাতে আর কি আরো বেশি বেশি মানুষ আমার সাথে ছবি। এটা বোঝো যে তোমার কাছ থেকে এক্সপেকটেশন প্রচুর মানুষের। আমি সেটা জানি না, আমার নিজের কাছ থেকেও নিজের এক্সপেকটেশন অনেক বেশি আছে, অ্যান্ড I just try and enjoy every bit, every moment, and ওই এক্সপেকটেশনের প্রেশারটা নিলে একটু বেশি মনে হয় যে ভয় লাগে। ভারী না, ভয় কেন লাগবে? ভয় লাগে না। আমার খুব ভালো লাগে মানুষকে নিজের রেসপন্সিবিলিটিগুলো নিতে, আমার ভালো লাগে মানুষকে কিছু দিতে। ওকে, সেটা ভালোবাসার মাধ্যমেই বেশিটা হয়, আর কখনো কখনো যদি কোনো কাইন্ডেও যদি হয়, তাতেও আমার ভালো লাগে। আই লাভ টু গিভ পিপল, অ্যান্ড বাট এটা হয়ে ওঠেনি, আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। আর জাস্ট দ্যাট এই ফিল্মটা যদি ভালো চলে, তাহলে আরও বেশি বেশি কাজ করার সুযোগ আসবে। আমাদের ইন্ডাস্ট্রিতেই এমনি কাজের পরিমাণ, কাজের সংখ্যাটা একটু আস্তে আস্তে শ্রিঙ্ক করছে। কিন্তু এটা উল্টো, টোটাদার সঙ্গে যখন আমি কথা বললাম এই তোমার এই ছবির জন্য, টোটাদা বললো যে এই পরিবর্তনের পরে অনেক অফার আসছে আমার কাছে। না, আমি সেটা এখনো ফিল করিনি। আচ্ছা, ওকে, অ্যান্ড মেবি যেই স্পেসে টোটা কাজ করে সেই স্পেসের মধ্যে আছে, বাট যেই স্পেসে আমি কাজ করছি, আমি করা পছন্দ করি, সেই স্পেসের মধ্যে এখনো অবধি নেই। বাট
কিছু কিছু ম্যাটেরিয়াল আমরা ডেভেলপ করে রেখেছি, লেটস সি হাউ দিস ফিল্মস পারফর্মস। এটা যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা অ্যাকর্ডিংলি আমাদের নেক্সট স্লেটটা কীভাবে। তোমাকে এটাও বলেছে যে তুমি নাকি ভীষণ পারফেকশনিস্ট, বারবার জিজ্ঞেস করেছো ঠিক না আছে না, আমি কিনা। পারফেকশনে বিলিভই করি না। আমার মনে হয় পারফেকশন মিথ আছে, আমি প্রিসিশনে বিলিভ করি। আমার মনে হয় কতটা প্রপার করা যেতে পারে, কতটা প্রিসাইসলি করা যেতে পারে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পারফেকশন। পারফেকশন কিছু হয় না। ঠিক। আমি বেস্টেও বিশ্বাস করি না, ঠিক। কারণ আমার মনে হয় বেস্ট হয়ে যাওয়ার পরে কিছু তারপরে achieve কিছু করার করার থাকে থাকে না। না, ঠিক। I believe that. বেটার হওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক। রোজ যদি নিজের থেকে একটু একটু করে বেটার হতে থাকো, তাহলে আমার মনে হয় জীবনের মজাটা ওখানে লুকিয়ে আছে। আমি শুনেছি তুমি খুব বই পড়ো, কি বই পড়ছো এখন? না না, খুব বেশি বই পড়ি হ্যাঁ, না। আমি জানি তুমি রিসেন্টলি আমি এটা বললাম, ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ, আচ্ছা। তো ওটা পড়ছিলাম। অ্যান্ড খুব বেশি বই পড়া হয় না, এরম নয়, বাট মাঝে মাঝে পড়ি। আমি স্ক্রিনিং কমিটির যখন মিটিংটা ছিল তখন সেটা নিয়ে আমি একটা খবর করেছিলাম। আমি যেটা শুনেছিলাম এবং তারপর খবরটাও লিখেছিলাম, তুমি যেটা দেবকে বলেছিলে যে আমি এই বছর অনেকদিন বাদে সিনেমায় আনছি, আমি কেন দুর্গাপুজোয় আনবো না, তখন ওর পাশ থেকে বলা হয়েছিল ঠিক আছে আমরা কথা বলে নেবো। তুমি দুর্গাপুজোয় কেন আনলে না এরকম একটা ছবি, বড় ছবি, বিরাট ছবি? আমরা প্রথমেই ভেবেছিলাম যে এই ছবিটা ডিমান্ড করছে। যখন প্রথম আমরা আলোচনা করেছিলাম আমি আর নন্দী, তখন আমাদের কথা হয়েছিল যে এটাকে ওই 15th অগস্টের উইন্ডোতেই আসা উচিত, কারণ এটা একটা স্বাধীনতা সংগ্রামীর গল্প। ওকে, সে আসলে স্বাধীনতা সংগ্রামী না ডাকাত সেটা তো সময় বলবে, বাট আমাদের মনে হয়েছিল যে তার মধ্যে স্বাধীনতা সংগ্রামীও লুকিয়েছিল। তো এবং গল্পের যে মুডটা, যে ভাইবটা আছে, সেই ভাইবটা আমাদের মনে হয়েছিল ওই উইন্ডোটার জন্য ভালো হবে। এরপর একটা সময় এলো প্রতিকৃত বিজনেস ডাইনামিক্সকে ভেবে, ও বলেছিল যে হ্যাঁ ওই সময় মানুষের সিনেমা দেখার একটা প্রবণতা বেশি থাকে, দুর্গাপুজোর সময় সবাই হলে হলে গিয়ে বাংলা সিনেমা দেখে, এই জন্য ওই সময় রিলিজ করলে ব্যবসার দিক থেকে হয়তো সুবিধা পাবে। বাট সেটা প্রতিকৃতের ভাবনা ছিল, ইভেনচুয়ালি উপরওয়ালার ভাবনা যেটা হয়েছে, যেটা উনি ডিসাইড করেছিলেন সেটাই হচ্ছে। আর থ্যাঙ্কফুলি আমাদের প্রথম দিনে যখন মিটিংয়ে যে সাইমেলটেনিয়াসলি আমি আর নন্দী দুজনেই বলেছিলাম, প্রায় সাইমেলটেনিয়াসলি বলেছিলাম যে এটা 15th অগস্টের উইন্ডোতে আসা উচিত। তো থ্যাঙ্কফুলি সেটাই হচ্ছে। তোমার ইচ্ছে নেই কখনো পুজোর সময় একটা বড় ছবি? অফকোর্স, আমি তো চাইবো বছরে আমার 6টা ছবিও যদি আসে, আইল বি হ্যাপি। ইটস নট দ্যাট এভরি দু মাসের মধ্যে যদি একটা করে আমার ফিল্ম আসে, আইল বি হ্যাপি। বাট সেটা হয়ে ওঠে না নানান কারণের জন্য। যখন প্রযোজক জিৎ একটা ছবির সঙ্গে জুড়ে থাকে, তার সঙ্গে একটা অভিনেতা জিৎ জুড়ে থাকে, তুমি কাকে আগে পিছিয়ে রাখো যদি এরকম একটা? অভিনেতা সবসময় আগে, সবসময় অভিনেতা আগে। কিন্তু কমার্শিয়ালি তো তোমাকে সেটাও তো ভাবতে হয় যে বাণিজ্যিকভাবে কিভাবে ছবিটা সফল হতে পারে, যেন আমি পরের ছবিটা আবার করতে পারি, সেই টাকাটা যেন আমার কাছে ঘরে। এটার সাথে এটার কি সম্পর্ক আছে যে আমার কাছে প্রযোজক জিৎ আর অভিনেতা জিতের মধ্যে, অভিনেতা জিৎ যদি না থাকতো তাহলে প্রযোজক জিৎ হতোই না। তো ওই অ্যাঙ্গেল থেকে আমি বলছি। আদারওয়াইজ আমি একটা গল্প যদি বেছে নিই, সেই গল্পের মধ্যে আমাকে আর্ট কমার্স দুটোই ভাবতে হবে, সেটা আমি থাকি আর না থাকি। আমরা যখন বোম্বাদাকে নিয়ে ফিল্ম করলাম, আইকুকু আয় বা আবিরকে নিয়ে যখন সুইজারল্যান্ড করলাম, তখন ওই ফিল্মগুলোতে আমি এটা ভাবিনি যে হ্যাঁ এটাতে, যদিও বা সুইজারল্যান্ডে আমাকে নিয়ে প্রথমে ভাবা হয়েছিল, বাট আমি পরে বললাম যে না, আমি এখন আপাতত সুইজারল্যান্ড করতে চাইছি না, ইউ লুক ফর সামবডি এলস। তখন আবিরের নামটা আমরা আলোচনা করে যখন বললাম, তখন আবিরের কাছে পৌঁছানো হলো। তো ইনফ্যাক্ট ওই ছবিটাকে প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য একটা গানের মধ্যে আমি স্পেশাল অ্যাপিয়ারেন্সও করেছিলাম, যাতে ফিল্মটাকে আর একটু কমার্শিয়ালি ভাইবেল করা যেতে পারে, একটু পুশ পাওয়া দেওয়া যেতে পারে। একটা গেস্ট অ্যাপিয়ারেন্সও করেছিলাম। বাট এই দুটোর সাথে এই দুটো সম্পর্ক, প্রশ্নগুলো আলাদা আলাদা। আমি কমার্স আর্ট দুটোকে ব্যালেন্স করে চলা যেতে পারে। অফকোর্স উইদাউট একটা ফিল্মের মধ্যে যদি কমার্শিয়াল যদি ওটাকে প্রোটেকশন না থাকে, তাহলে ওটা লং রানের জন্য সার্ভাইভ করবে না। একটা ফিল্ম বানানো যাবে, দুটো বানানো যাবে, যদি your film stop making money, if they don't make money, where will the producers and the investors will come from? So they have to মানে get back the investments and profits to the producers. আচ্ছা, একটা কথা বলো যে তুমি তো খুব আমি সোজা ভাষায় বলি, খুব বাচ্চা পরিচালকদের সঙ্গেও কাজ করেছো, পাভেলের সাথে কাজ করেছো, পথিকৃত সেরকম ভাবে। এদের মধ্যে থেকে কোন জিনিসটা তুমি পাও যেটা মানে থাকে না একটা রিস্ক থাকে? এরা বাচ্চা তো নয়, এরা যথেষ্ট বড়। যখন অসুর করছে তখন বয়সে হয়তো অনেক তফাৎ আছে, বাট এরা বাচ্চা কেউই নয়, এদের বুদ্ধি জ্ঞান সবই আছে, নিজে লিখছে। আর এই গল্পগুলোর ব্যাপারে যখন আলোচনা হয়, বোঝা যায় যে হ্যাঁ ওদের আইকিউ কেমন আছে, এটাও বোঝা যায় যে হ্যাঁ কিছু কিছু জায়গায় ইম্যাচিউরিটি আছে। বাট ওইভাবেই নবীন প্রবীণের তো যখন ইম্যাচিউরিটি থাকে তুমি তখন সেটা বলো, মানে সেগুলো অফকোর্স যেখানে প্রয়োজন হয় বলি, যেখানে
মানে বোঝাতে পারি, যেখানে বোঝাতে পারি না, দ্যাটস ওকে। মানে এইভাবেই তো জীবন চলে, যে জিনিসগুলো পাল্টাতে পারবে সেগুলোকে পাল্টানোর যেন ক্ষমতাটা ঈশ্বর দেয়, সাহসটা ঈশ্বর দেয়। আর যেগুলো পাল্টাতে পারবে না তাহলে সেগুলো ছেড়ে দাও, লেট ইট গো। তাহলে তখন সেগুলোকে সহ্য করার ক্ষমতাটা ঈশ্বরের দেওয়া উচিত। আমরা সেটাই প্রার্থনা করা উচিত, ঈশ্বর যেন সেই ক্ষমতাটা দেয়, ঠিক। যেগুলো আমি মেনে নিতে পারি, আমি সহ্য করে নিতে পারি, যে হ্যাঁ ঠিক আছে ভাই, মেবি দিস ইজ রাইট। ঠিক। বাট সময় তারপরে বলে যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল। এই যে বারবার বললাম, আমি শুরু করলাম যে তোমাকে ধরাছোঁয়ার বাইরে, তুমি মিডিয়া ফ্রেন্ডলি আমি একেবারেই বলবো না, কারণ তুমি সেটা নও। আচ্ছা, তুমি সোশ্যাল মিডিয়াতে খুব কম সময়, যেগুলো তোমার পেজে যেগুলো যায় সেগুলো তো সিনেমা যায়, মাঝে সাঝে তুমি কিছু লিখলে, সেটা লেখো হয়তো। এটা কেন, মানে কেন তোমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে এতটা দূরে থাকা দরকার? এটা কি তোমাকে এফেক্ট করে, বা তোমার রিলস পছন্দ নয়, বা কে কি করছে সেটা জানার প্রয়োজন নয়, বা তুমি সেটা পেপার দেখে দেখি সোশ্যাল মিডিয়া তো কি ঘটছে না ঘটছে, যখন সময় থাকে, যখন ওখানে স্ক্রোল করতে থাকি, তখন যা চোখে পড়ে আমার অ্যালগোরিদমের সাথে যেগুলো আছে সেগুলো দেখি আর বুঝি। বাট আমি নিজে আমি জানি না, আমি মানে আজকের যুগে হয়তো এটা মানে রিলেভেন্ট থাকার জন্য অনেকে ভাবে, বাট দ্যাটস ওকে। আমার কাছে মনে হয় না যে প্রত্যেকটা জিনিস মানুষের সামনে তুলে ধরাটা দরকার আছে। কিছু প্রিভেসি বলেও জিনিস থাকে, প্রত্যেকটা মানুষের থাকা উচিত, সেটা আমি জানি না থাকা উচিত কেন, বাট আমার ক্ষেত্রে সেটা আছে। কিছু প্রিভেসি আমার মনে হয় যে সব জিনিস আমি পাবলিকলি নিয়ে আসবো। কিন্তু তোমার হ্যাপি মোমেন্টস তোমার বাড়ির সঙ্গে কাটানো করা হয়তো, আমি না করলে আমার ওয়াইফও মাঝে মাঝে পোস্ট করে দেয়, ওকে। অ্যান্ড আমি ট্রাই করবো একটু নিজেকে পুশ করে আর একটু নিজের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসাটা আমি ট্রাই করবো, বাট হ্যাঁ হয়ে ওঠে না। স্টারদের যদি সবকিছুই দেখিয়ে ফেলি, সেটা তো কোথাও গিয়ে একটা স্টারডামে এফেক্ট পড়ে। তাহলে কেন সিনেমা, সব কথারই উত্তর তুমি দিয়ে দিচ্ছ, আমি আর মানে আমি বলছি, তুমি বলছি যে তোমার কি এটা সেটা মেবি আই ডোন্ট নো, মেবি, বাট আমি অ্যাজ আ পার্সন আমার নেচার যেরকম আছে, আমার যেই ধরনের মানুষ আছি, তাতে আমার ওই যে রোজ কিছু পোস্ট করা, রোজ কিছু না কিছু নিজের ব্যাপারে দেয়া, আমি এটাতে খুব একটা বিশ্বাসী নই। যখন শুভেন্দু অধিকারী ওথ টেকিং সেরিমনিতে গেলে, তুমি যাওয়ার পরে যেটা বারবার উঠলো যে কেন তুমি সেখানে বিভিন্ন রকম কথা উঠলো যে কেন বিজেপির মঞ্চে জিত গেলেন, কিন্তু বিজেপির মঞ্চটা মুখ্যমন্ত্রী তোমাকে আমন্ত্রণ করেছিল, তুমি গেছিলে। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক মানুষ বুঝতে পারেন এবং অনেক মানুষ বুঝতে পারে না, সেখানে বিভিন্ন রকম দুতরফাই কথা হয়। তুমি সেগুলোকে কিভাবে নাও? না ঠিক আছে, মানুষ তো মানে তাদের প্রত্যেকটা জিনিসের নিজের পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে। আমি জানি যে আমি কিসের জন্য গেছিলাম। আমি 2011-তে যখন সরকার বদল হয়েছে, আমাদের রাজ্যে একটা সরকার আসছে, নতুন সরকার আসছে, আমরা সবাই, আমি পার্সোনালি বেছে নিয়েছি কি না নিয়েছি, বাট আমরা সবাই সেটাকে বেছে নিয়েছি, আমাদের মানতেই হবে। সেই গদির সেই জায়গাটার একটা পাওয়ার আছে, তার একটা মূল্য আছে, তার একটা দাম আছে। তো 2011-তেও যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, আমি তখনও গেছিলাম। আর 2026-এ যখন আমাকে আবার নেমন্তন্ন করা হয়েছিল, তখন আমি গিয়েছিলাম। তো এটাতে আমাদের রাজ্যের জন্য একটা কিছু হতে চলেছে, একটা ঐতিহাসিক দিন আমাদের রাজ্যের জন্য, সেটার অংশ হতে পেরেছি, আমার ভালো লেগেছে। সরকার বদল হয়েছে, ইন্ডাস্ট্রি বদল হবে। তুমি ভীষণভাবে জানো, কোনো প্রোডিউসার এখনো অবধি সেইভাবে কিছু স্ট্রাকচারালি দাঁড়ায়নি, বাট আমি আশাবাদী, অফকোর্স আমি আশাবাদী আছি। আর একটা ভালো ফিল্ম আসা, একটা রাইট ফিল্ম আসা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে, ইন্ডাস্ট্রির ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। একটা ফিল্ম দিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে একটা ফিল্ম যদি আসে, তারপরে সেকেন্ড থার্ড, ওই ফার্স্টটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এরকম একটা ফিল্ম আসতেই হবে যেটা মাস ক্লাস, শহরতলি, শহর, গ্রাম, ডিস্ট্রিক্ট, মফস্বল, সব জায়গাকে, যাতে সব জায়গার মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, এরকম ধরনের যাতে একটা ফিল্ম চলে আসে, মানুষের হঠাৎ করে একটা মানে পারসেপশন চেঞ্জ হবে, মানুষের সেন্টিমেন্ট পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি। এখন আমরা বাংলা ইন্ডাস্ট্রির বিগত কয়েক বছর ধরে আমরা বলে আসছি যে না, ইন্ডাস্ট্রি ভালো পারফর্ম করছে না। আর ইন্ডাস্ট্রি যদি ভালো না পারফর্ম করে, এভরিবডি উইল গেট এফেক্টেড, নট অনলি জিৎ, ইভেন ইউ উইল গেট এফেক্টেড। হ্যাঁ, আমি তো সেদিন একটা জার্নো বন্ধুর কাছেই শুনছিলাম যে বলছিল যে এখন আর ভালো লাগছে না, খুব স্যাচুরেশন এসে গেছে, কোনো কিছু নেই, নিউজ করার মতন ম্যাটেরিয়াল কিছু পাচ্ছি না। নিউজ করবো, টাকা বাড়িয়ে বলছেন সুপারহিট সিনেমা, সে সুপারহিট নয়, বক্স অফিস নাম্বার বাড়াচ্ছে, তো বাল্ক বুকিং হচ্ছে। তো এই জিনিসগুলো ক্লিন আপ হওয়াটাও দরকার আছে, একটু ট্রান্সপারেন্সি আসাটা দরকার আছে, একটু সততা আসাটা দরকার আছে। এগুলো এলে জাস্ট পারসেপশন ক্রিয়েট করার জন্য জিনিসগুলো করলে আলটিমেটলি কী হচ্ছে, আমরা নিজেদেরকে বোকা বানাচ্ছি, তাই না? আমরা মানুষকে ভাবছি বোকা বানাচ্ছি, বাট আমরা নিজেদেরকেও তো বোকা বানাচ্ছি। আয়নার সামনে তো দাঁড়াতেই হবে। ঠিক
ঠিক। তাই না? তো আয়নার সামনে তুমি দাঁড়িয়ে কাকে দেখতে পাচ্ছ? তো তার মধ্যে যদি লুকিয়ে থাকা থাকে একটা সব ফেক জিনিস লুকিয়ে থাকা থাকে, দেন somehow you will not respect that image on the mirror. ঠিক। সো কোনো না কোনো জায়গায় এটা ভীষণ ইম্পর্টেন্ট যে হ্যাঁ কী আছে না আছে সেই বাস্তবের যত কাছে থাকবে তত জিনিসগুলো স্মুথ সেলিংও হবে। যদি কারেকশনের জায়গা থাকে সেগুলো কারেকশন করার জন্য মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে থাকবে। আর সব কিছু যদি একটা ফেক ওয়ার্ল্ডের উপরে দাঁড়িয়ে থাকে যে কোনো সময় তাসের ঘরের মতন ভেঙে যেতে ঠিক। পারে। আমি কিছুদিন আগে যে বিজয় সেতুপতির একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, উনি বললেন বাংলা সিনেমার অবস্থা খারাপ আমি জানি, আমাদের সময়ও খুব খারাপ ছিল, আমরা উঠে এসেছি, আমরা কাম ব্যাক করেছি, বাংলা সিনেমাও করবে। আর কি শুধু এই ব্যাপারটা নিয়ে ক্রিপ করলে তো কিছু হবে না, আমাদেরকে চেষ্টা করতেই হবে, আমাদের ওই রাইট জিনিসটা খুঁজতে হবে, সেই জিনিসটাকে নিয়ে মানুষের সামনে নিয়ে আসতে হবে। আর যেদিন সেটা কানেক্ট করে যাবে মানুষের সাথে তখন মোড় ঘুরে যাবে, তখন সমস্ত জিনিসগুলো ঘুরে যাবে। কিন্তু বসে থেকে শুধু আমরা যদি ক্রিপ করতে থাকি, আমরা যদি বলতে থাকি যে না এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হবে না, এটা হবে না, তাহলে তো কোনোদিনই কিছু হবে না। ঠিক। সো ইউ হ্যাভ টু টেক দ্যাট ওয়ান স্টেপ টু মেক দ্য চেঞ্জ। আর একটা কথা বলি, সেটা হচ্ছে সবাইকে একসঙ্গে থাকতে হবে, সেটাও তো ইম্পর্টেন্ট। অফকোর্স একসাথে থাকতে হবে, অ্যাটলিস্ট একটা স্বার্থের দিকে কাজ করতে হবে, সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির গ্রোথ। আর আমরা যদি মনে করি শুধু আমার গ্রোথ হোক, আমার স্বার্থটাই পূরণ হোক, তাহলে কিন্তু আগেন ওই উই উইল ফল অ্যাপার্ট। ঠিক। আমরা ইউনাইটেড যদি না থাকি। আমি 5টা প্রশ্ন করব, দেখি তুমি কত সুন্দরভাবে উত্তর দিতে পারো। চেষ্টা করব। আমি জানি পারবে তুমি। তোমার কাছে বিপ্লবী না ডাকাত কোনটা ইম্পর্টেন্ট জীবনে থাকা, মানে জীবনের এইটা যদি থাকতে হয়, ক্যারেক্টারটা কোনটা থাকা উচিত? আমার কাছে অনন্তলাল সিংয়ের ক্যারেক্টারটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, ভীষণ ইন্সপায়ারিং লেগেছে, আমি এইটুকু বলতে পারি। এবার আমি এটার উত্তর দিলে কোনো না কোনো জায়গায় আমার চয়েস বা প্রেফারেন্সটা সেটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। বিফোর দ্য রিলিজ আমি সেটা করতে চাই না। আমার মনে হয় লোকে সিনেমাটা দেখুক, এবং কেন ইন্টারেস্টিং লেগেছিল তার বিপ্লবী সত্তার জন্য না তার ডাকাত সত্তার জন্য, সেটা মানুষ দেখে নিজেই বিচার করুক। তুমি তো ক্যারাম বোর্ড খেলো, কলা গাছে রেডের পয়েন্ট কত বলো তো? খেলতাম, কলা গাছে 5 আমি জানি। হ্যাঁ 50 থাকে, 50 লাল, 20 সাদা এবং 10 কালো। ঠিক। প্রথম দিনের হাউসফুল শো না এই জুবিলি, যেটা আমরা বলি স্টার জুবিলি শোজ, একের পর এক 25th উইকস, এটা 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 তোমার কাছে বেশি টানে? না, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছক, সেটা 1 থেকে 50-এর বা 1 থেকে 100-র মধ্যে যেতে একটু প্রসেস নিক, বা 100 থেকে শুরু করুক, ডাজন্ট ম্যাটার। এন্ড অফ দ্য ডে 100 যাতে মানে টাচ করতে পারে, এবং বেশিরভাগ দিন সব। আর এটা তো আরও বেশি ইন্টারেস্টিং হয় যখন স্লো স্টার্ট নিয়ে পরে আস্তে আস্তে পিক আপ যখন নেয়। ব্যবসার দিক থেকে হয়তো সেটা অতটা লাভবান নয়, বাট মানুষের হৃদয়ে জায়গা করা নিয়ে সেটা বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ সেটা ওয়ার্ড অফ মাউথে হচ্ছে। আমার প্রথম সিনেমাও সাথী যখন হয়েছিল, প্রথম দিনের কালেকশনটা দেখে প্রডিউসার্সরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলো, তারা মানে হলের পাশে যেতেই চাইছিল না। ওকে, তো এই ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে করতে করতে সাথী 6th 7th 8th উইকে গিয়ে বেশিরভাগ জায়গায় নিজের পিক দেখেছিল। ওকে, তো সেরকমটা যদি হয় তাহলে আগেন অ্যাজ আই সেড কি মানুষের মনের মধ্যে সেটা অনেক বেশি জায়গা করে, বিকজ সেটা ওয়ার্ড অফ মাউথে গ্রো করছে। ঠিক। এমন একটা চরিত্র যেটা কখনো করা হয়নি, তোমার করতে ইচ্ছে করে? অনেক চরিত্র আছে। একটা বলো। অনেক চরিত্র আছে, এরকম নয়, অনেক চরিত্র আছে যেগুলো আমি করতে চাই। আমি করেছি কটা, মাত্র মেবি অ্যারাউন্ড 60। এটা হয়তো আমার 60তম ছবি। তো যেদিন 100খানা ছবি করে নেবো তারপরে আর একটু বলবো। যদি অভিনেতা না হতো জিৎ কি করতো? অভিনেতা ছাড়া কিছু আর করিও না, আর সেরকম একটা কিছু ভাবি না, বাট আগেন কিছু না কিছু নিশ্চয়ই করে নেবো। একটা অভ্যেস যেটা তুমি কখনো বদলাতে পারবে? হ্যাঁ, না, আমার মনে হয় চেঞ্জকে অ্যাডাপ্ট করা ভীষণ ইম্পর্টেন্ট আছে। একটা অভ্যেস, এরকম কিছু কোনো অভ্যেস রেখে লাভ নেই। আমার মনে হয় যে মানুষ ওপেন থাকা উচিত, যেই অভ্যেসটা তোমাকে বেটার করতে পারবে, সেই অভ্যেসগুলোকে আমি ডেফিনেটলি অ্যাডাপ্ট করতে থাকবো। বাংলা সিনেমার ভবিষ্যৎ বলে কি মনে হয় তোমার? আমাদের পোটেনশিয়াল আছে, আর আমরা বাউন্স ব্যাক করবই। আর তোমার স্বাধীনতা কোথায়? আমার স্বাধীনতা এভরিওয়্যার। আই এম লাইক আ ভেরি লিবারেল পার্সন। আমি যেখানে ইচ্ছা, যা ইচ্ছা হাঁটতে, চলতে, ঘুরতে, ফিরতে, ভাবতে পারি, এবং আমার সেই অর্থে স্বাধীনতার ব্লকেজেস আমি কোনো জায়গায় দেখি না। বাট আমরা নিজেরা অনেক ব্যাপারে নিজেদেরকে সারেন্ডার করে ফেলি যখন বাচ্চাদের ব্যাপার আসে। সো 2 বাচ্চার কাছে আমরা গ্রেফতার হয়ে যাই আর কি। পরিবর্তনের সরকার কেমন লাগছে? আশাবাদী,
থ্যাংক ইউ জিদ্দা আমাদের সাথে কথা বলার জন্য। জাস্ট বলে দাও তোমার সিনেমা নিয়ে যতটা বলা যায়। 14th অগস্ট আমাদের ফিল্ম রিলিজ করছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবং এই ছবির টাইটেলের মতন এই প্রশ্নটা সিনেমা হলের মধ্যেও আমরা ছুড়ে দেবো আপনাদের সকলের কাছে, আর আপনারাই বিচার করে জানাবেন অ্যাকচুয়ালি অনন্তলাল সিংয়ের গল্পটা কী বা সেই চরিত্রটা কী, সে বিপ্লবী না ডাকাত। সিনেমাটা দেখতে হলে প্লিজ সবাই সপরিবারে সিনেমা হলে আসুন। 14th অগস্ট রিলিজ করছে, আসুন সবাই মিলে দেখুন এবং এনজয় করুন। আশা করি যতটা প্রেমে আমরা পড়েছি অনন্তলাল সিংয়ের, আমি পড়েছি, ততটা প্রেম আপনারাও করবেন। ঠিক, থ্যাংক ইউ। এরকম অনেক সাক্ষাৎকার আড্ডা দেখতে দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন। নিচে একটা বেল আইকন আছে, একটা নোটিফিকেশন বাটন আছে, দুটোই টিপে দিন, সব কিছু আপনার কাছে চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরায় শুভম আর আমি শুভঙ্কর, দ্য ওয়ার্ল্ড।